মেজর ডালিমের যেই ভিডিওটা ছিল বা লাইভের বিষয়বস্তুটা ছিল সেইখানে আওয়ামী লীগের তুলনায় ১৯৭১ সালের অক্টোবর মাস মুক্তিযুদ্ধ চলাকালে অস্থায়ী সরকারের নজরুল ইসলাম সাহেব, যিনি আওয়ামী লীগের ৪ নেতার একজন ছিলেন, তার সাথে ভারত সরকারের একজন কর্মকর্তার ৭ দফা গোপন চুক্তি হয়েছিল। যে চুক্তিটি অলি আহমেদের জাতীয় রাজনীতি সহ অনেক বইতে রেফারেন্সটা পাওয়া যায়। এই ৭ দফা চুক্তির ভেতরে আমরা যদি তাকাই তাহলে বুঝতে পারবো ভারত বাংলাদেশকে শুরু থেকে কিভাবে দেখে আসছে। এই সেই ৭ দফা চুক্তি যার দ্বারা সদ্য স্বাধীন বাংলাদেশকে গোলাম বানানো হয়েছিল। তাজউদ্দিন, সৈয়দ নজরুলরা যুদ্ধ চলাকালেই দেশ লিখে দিয়েছিল ইন্ডিয়াকে। ১৯৭১ সালের অক্টোবর মাসে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ভারতের কাছে দেশ বিক্রির জন্য শেখ মুজিবুর রহমান যে ৭টি চুক্তি করেছিলেন, অবশেষে সেই ৭টি চুক্তি প্রকাশ্যে এসেছে। কি ছিল সেই ৭টি চুক্তি? সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন বলে আশা করতেছি, জানতে পারবেন সেই ৭ চুক্তি সম্পর্কে বিস্তারিত। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। মেজর ডালিমের যেই ভিডিওটা ছিল বা লাইভের বিষয়বস্তুটা ছিল সেইখানে আওয়ামী লীগের তুলনায় বিএনপি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ অনেক কিছুতে আওয়ামী লীগ যে বক্তব্যগুলো দিয়ে আসছিল, বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের ইস্যুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ঘিরে যে বক্তব্যগুলো ছিল, এগুলোর পক্ষে আসলে ওইরকম শক্ত কোনো এভিডেন্স আওয়ামী লীগ এর আগে দেখাতে পারে নাই। তো এই যে একটা বক্তব্য ছিল, তখন এটা একটা পারসেপশন ছিল, কিন্তু মেজর ডালিম তিনি লাইভে এসে যে বক্তব্যগুলো দিয়েছেন, বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইভেন লিভিং লিজেন্ড এই মুহূর্তে বেগম খালেদা জিয়া, তাকে নিয়ে তিনি কিছু বক্তব্য দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, কেন মেজর ডালিম এখন আসলে তিনি লাইভে আসলেন? তিনি তো বাংলাদেশে বসবাস করেন না, যে আওয়ামী লীগ সরকারের সময় তিনি লাইভে এসে কোনো কথা বললে তাকে বিপদের সম্মুখীন হতে হবে। আমরা যতদূর জানি তিনি পাকিস্তানে বসবাস করছেন। কেন সাংবাদিক ইলিয়াস ভাই এই মুহূর্তে ওনাকে নিয়ে আসলেন? তিনি কেন আগে আনলেন না? আবার লাইভে এসে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, এই কথাগুলো ম্যাক্সিমামে তিনি তার বইতে লিখে রেখেছেন। কিছু কিছু জায়গায় স্মৃতি একটু এলোমেলো আছে, হয়তোবা বয়সের ভারে তিনি তার বয়সটা ভুলভাল বলছিলেন। আবার টুকিটাকি কথাবার্তা ছিল যেগুলা একটার সাথে আরেকটা সাংঘর্ষিকও ছিল ওনার কথাগুলাই। বিশেষ করে যে ১৯৭১ সালে যে মুক্তিযুদ্ধ ভারতের পক্ষে হয়েছে, তো তিনি তো মুক্তিযোদ্ধা ছিলেন, বীর বিক্রম বা বীর প্রতীক ওনার যে পদবি আছে, যাই হোক, তো তিনি কেন তাহলে যুদ্ধ করলেন? এরকম নানান প্রশ্ন নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। এখন ফ্যাক্ট হচ্ছে যে ওনাকে কি পরিকল্পিতভাবে আসলে লাইভে আনা হয়েছে সাংবাদিক ইলিয়াস? কেউ কেউ বলছেন যে হ্যাঁ, ওনাকে পরিকল্পিতভাবে আনা হয়েছে। কেন, কি পরিকল্পনা সাংবাদিক ইলিয়াস এখানে বাস্তবায়ন করতে চাইলেন? আওয়ামী লীগকে খাটো করা? যদি তাই হতো, এই টোটাল ভিডিও দেখে আওয়ামী লীগকে খাটো করার মতন এখানে বক্তব্য নতুন কিছু নাই। এই মুহূর্তে অন্তত রাইট নাও আওয়ামী লীগ বাংলাদেশে এই মুহূর্তে মানুষের কাছে সবচেয়ে একটা নেগেটিভ দল, পাশাপাশি একটা অপছন্দের তালিকায় কিন্তু সর্বশীর্ষে আছে। সময়ের সাথে সাথে বাঙালি পরিবর্তন হয়ে যাবে, এটা স্বাভাবিক। আচ্ছা, আর আওয়ামী লীগরে ভালো বললেই কি আর খারাপ বললেই কি? আওয়ামী লীগ তো মাঠে নাই। কোনো একটা দলকে সুবিধা দিতে মেজর ডালিমকে লাইভে আনা হয়েছে, পাশাপাশি কোনো একটা দেশের প্রতি পজিটিভ একটা ভাইব তৈরি করতে মেজর ডালিমকে লাইভে আনা হয়েছে। এরকম অনেক বিশ্লেষকরা কিন্তু তারা এগুলাতে আইডেন্টিফাই করছেন যে এই মুহূর্তে জামাতকে সুবিধা দিতেই মেজর ডালিম তিনি লাইভে এসেছেন। তার এই লাইভটার ইন্টেনশনালি ইস্যু ছিল আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পথে বিএনপি হচ্ছে দৌড়ে এগিয়ে আছে, আবার জামাতও যাইতে পারে। পারসেপশন বলছে বিএনপি যাবে, লম্বা সময় লেট হলে আবার জামাতও যাইতে পারে। এখন জামাত এবং বিএনপির মধ্যে যেই খেলাটা সামনে ঘটবে, এইখানে নেগেটিভ পজিটিভ একটা ইস্যু জরুরি, যে কারা নীতি নৈতিকতার দিক থেকে আগানো, এরকম একটা ইস্যু এখানে জরুরি। তো বিএনপির যে ফিল্ডটা আছে, সেই ফিল্ডের মধ্যে এই ধরনের লাইভের যে বক্তব্য ছিল টোটাল যে তিনি ৪,০০০ সামরিক অফিসারকে হত্যা করেছেন জিয়াউর রহমান, কেন? ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য। তিনি কোরআন ছুঁয়ে ওয়াদা ভঙ্গ করেছেন, তিনি বাংলা লিখতে জানতেন না, তিনি কাঁধে কোদাল নিয়ে গেঞ্জি পরে যে ছবি করেছেন, এগুলো ফটোশ্যুট ছিল, পেছনে অন্য কিছু ছিল। বা
1971-এর মুক্তিযুদ্ধের সময় তারা 25 বছরের যে মেটিকুলাস প্ল্যান করেছিলেন, সেই প্ল্যান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সরে আসছিলেন। ইভেন জিয়াউর রহমান যে মারা যাবে তিনি জানতেন। তাহলে এটার পিছনে কি তিনাদের হাত ছিল, বা ইটস এ পার্ট অফ প্ল্যান? এরকম জিনিসগুলো তিনি যখন আলোচনায় আনছেন, এখানে বিএনপির প্রতি মানুষের কোথাও না কোথাও একটু নেগেটিভ ইমেজ তৈরি হয়েছে। মানে আমরা মোটা দাগে যদি বলতে চাই, যারা বিশ্লেষণ করছেন, অনেকের বিশ্লেষণ আমি শুনেছি, মিনিমাম 25 থেকে 30 জনের টক শো সব কিছু, আর এই লাইভটা আমি খুব মনোযোগ দিয়ে শুনছি। আমার কাছে মনে হয়েছে এই লাইভটাতে ঠিক নির্বাচনের আলোচনা যখন চলছে, মাঠে একটা নির্বাচনের প্রস্তুতি চলছে, ক্ষমতায় কে যাবে, জামাত নাকি বিএনপি, ঠিক এই জায়গাতে কিন্তু লড়াইটা হবে জামাত অথবা বিএনপি। সেই মুহূর্তে এই লাইভটা, এখানে নতুনত্ব কোনো কিছু ছিল না, শুধুমাত্র জিয়া পরিবারকে কেন্দ্র করে বা জিয়াউর রহমানকে কেন্দ্র করে কিছু স্পর্শকাতর তথ্য তিনি প্রকাশ করেছেন। টোটাল এই লাইভটাতে বিএনপিও বদনাম হয়েছে, আওয়ামী লীগও হয়েছে, হয় নাই কি জামাত। এখন কেউ কেউ বলার চেষ্টা করছেন সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি আসলে জামাতকে ক্ষমতায় আনতে চান। এটা আবার দাবি করছে কে, আমার কথা না কিন্তু, এগুলো ইনফিটিউবের সাংবাদিক শাহেদ, তাদের মধ্যে আবার একটা দ্বন্দ্ব আছে। শাহেদ নিজে বলছিলেন যে তিনি যখন নিউ ইয়র্কে গিয়েছিলেন তখন তাদের মধ্যে সরাসরি একটা বৈঠক হয়েছিল 5ই আগস্টের পর। তখন বলছিলেন সাংবাদিক ইলিয়াস যে তিনি জামাতকে ক্ষমতায় দেখতে চান। আবার বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে তিনি কাজ করবেন। সাংবাদিক ইলিয়াসরা বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে টোটাল অবস্থানটা কিন্তু এখনও তাদের আছে। কিছু কিছু ক্ষেত্রে বিএনপিকে, মির্জা ফখরুল ইসলামকে, রুমিন ফারহানাকে অনেকেই কিন্তু তারা এখানে কাউন্টার করছেন বা তাদেরকেও নানানভাবে সামনে নিয়ে আসছেন, যেটা বিএনপির রাজনৈতিক ক্যারিয়ারের জন্য একটু নেগেটিভ তো অবশ্যই আছে। আবার ভারতের সাথে সুসম্পর্ক দুঃসম্পর্কের ইস্যুটাও এখানে নিয়ে আসছেন, যে পাকিস্তানের সাথে পজিটিভ সম্পর্ক হওয়া দরকার। তো এই বক্তব্যগুলা বা সাংবাদিক ইলিয়াস সাহেব আদৌ কি শাহেদের সাথে এই কথাগুলো বলছেন কিনা তারা ভালো জানেন, বাট এই টোটাল পারসেপশনে সবাই এটা বলা বলি করছেন যে নির্বাচনের আগে জামাতকে সুবিধা দিতেই মেজর ডালিম পরিকল্পিতভাবে তিনি লাইভে এসেছেন। কারণ এই লাইভটা যেহেতু ডালিম দেশের বাহিরে বসবাস করেন, তিনি আগেও আসতে পারতেন। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে 6 মাস পরে যখন নির্বাচনের একটা ডামাডোল বাজছে, এই মুহূর্তে আসতেন না। এখন সত্য মিথ্যা যারা আয়োজক বা যারা পিছনে আছেন, কেউ বলছেন প্রশ্নগুলো পরিকল্পিত ছিল, মানে এখানে নানান বক্তব্য আছে, এখন এটা আল্লাহ ভালো জানে। বাট সার্বিক পরিস্থিতিতে আমি তখনও বলছি টোটাল আয়োজনের মধ্যে তিনি 71 সালে জামাতের ভূমিকা নিয়ে কোনো মন্তব্য করেন নাই, বরঞ্চ আবার বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসটা নিয়েও তিনি একটা কথা বলছেন যে পাকিস্তানের কোনো একজন নৌবাহিনীর অফিসার, তৎকালীন পাকিস্তানের স্বাধীনতার আলোচনা হয়েছে, মানে এখানে নানান কিন্তু প্লাস মাইনাস অনেক বক্তব্য আছে। তো টোটাল ইয়াটার ভিতরে আউট অফ টাচে ছিল জামাত ইসলাম। এখন বললাম না এটা হয়তো ভালো জানে, বাট আমরা যখন ক্যালকুলেশন করি, পারসেপশন করি, ওইখানে কিন্তু এটা মিলে। আসলেই কি তিনি জামাতকে সুবিধা দিতে লাইভে আসছিলেন? সাংবাদিক ইলিয়াস কি সত্যি সত্যি জামাতকে ক্ষমতায় আনতে চায়? এগুলো কিন্তু প্রশ্ন ক্রিয়েট হয়। হয়তো সাংবাদিক ইলিয়াস নিজে বিষয়টা ক্লিয়ার করবেন কখনো, আর আগামী দিনে হয়তো বোঝা যাবে যত দিনক্ষণ হবে। ভালো থাকুন। 1971 সালের অক্টোবর মাস, মুক্তিযুদ্ধ চলাকালে অস্থায়ী সরকারের নজরুল ইসলাম সাহেব, যিনি আওয়ামী লীগের 4 নেতার একজন ছিলেন, তার সাথে ভারত সরকারের একজন কর্মকর্তার 7 দফা গোপন চুক্তি হয়েছিল। যে চুক্তিটি অলি আহমেদের জাতীয় রাজনীতি সহ অনেক বইতে রেফারেন্সটা পাওয়া যায়। এই 7 দফা চুক্তির ভেতরে আমরা যদি তাকাই তাহলে বুঝতে পারবো ভারত বাংলাদেশকে শুরু থেকে কিভাবে দেখে আসছে। এই সেই 7 দফা চুক্তি যার দ্বারা সদ্য স্বাধীন বাংলাদেশকে গোলাম বানানো হয়েছিল। তাজউদ্দিন, সৈয়দ নজরুলরা যুদ্ধ চলাকালেই দেশ লিখে দিয়েছিল ইন্ডিয়াকে। 1971 সালের অক্টোবর মাসে একজন কর্মকর্তা এবং বাংলাদেশের পক্ষে সৈয়দ নজরুল ইসলাম এই 7 দফা চুক্তিটি সই করেন, এবং এই চুক্তির ভয়াবহতা ভেবে চুক্তি শেষে সৈয়দ নজরুল ইসলাম অনুষ্ঠানেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। জনসম্মুখে প্রকাশ করা হয়নি এই চুক্তিটি। মুজিবনগর সরকারের অনেকেই জানতেন না এ বিষয়ে। মুখ্য ভূমিকায় ছিলেন মরহুম তাজউদ্দিন। গোপন চুক্তিটির প্রথম দফা ছিল, যারা সক্রিয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল শুধু তারাই প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োজিত থাকতে পারবে, বাকিদেরকে চাকরিচ্যুত করা হবে এবং সেই শূন্য পদ পূরণ করবে ভারতীয় কর্মকর্তারা। দ্বিতীয় দফা, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রয়োজনীয় ভারতীয় সৈন্য বাংলাদেশে অবস্থান করবে।
কতদিন অবস্থান করবে তা সময়সীমা নির্ধারণ করা হয়নি, আলোচনা সাপেক্ষে করা হবে। 1972 সালের নভেম্বর মাস থেকে আরম্ভ করে প্রতি বছর এই সম্পর্কের পুনর্নিরীক্ষণের জন্য দুই দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। তৃতীয় দফা, বাংলাদেশের কোনো নিজস্ব সেনাবাহিনী থাকবে না। চতুর্থ দফা, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য মুক্তিবাহিনীকে কেন্দ্র করে একটি প্যারা মিলিশিয়া বাহিনী গঠন করা হবে। পঞ্চম দফা, সম্ভাব্য ভারত পাকিস্তান যুদ্ধে অধিনায়কত্ব করবেন ভারতীয় সেনাবাহিনী প্রধান। মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক নন এবং যুদ্ধকালীন সময়ে মুক্তিবাহিনী ভারতীয় বাহিনীর অধিনায়কের তত্ত্বাবধানে পরিচালিত হবেন। ষষ্ঠ দফা, দুই দেশের বাণিজ্য হবে খোলা বাজার, ওপেন মার্কেট ইকোনমি ভিত্তিক, তবে বাণিজ্যের পরিমাণ হিসাব হবে বার্ষিক এবং যার যা পাওনা ব্রিটিশ পাউন্ডে অথবা স্টার্লিংয়ে পরিশোধ করা হবে। সপ্তম ও শেষ দফা, বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের সম্পর্কের প্রশ্নে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করে চলবে এবং ভারত যতদূর সম্ভব বাংলাদেশকে সহায়তা দিবে। এই হলো বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশ এবং ভারতের ভেতরের যে গোপন 7 দফা চুক্তি, সেই চুক্তিটি আমি আলোচনা করলাম। এইটা রিসেন্টলি আমরা দেখতে পেলাম মেজর ডালিম তিনি এই ব্যাপারে কথা বলেছেন। তাছাড়াও ব্যারিস্টার ফুয়াদ তিনি এই ব্যাপারে বেশ কিছু কথা বলেছিলেন কিছুদিন আগে। তো সেই আলোকে আমি বিভিন্ন পত্রিকা থেকে এই 7 দফার চুক্তিটি তুলে ধরলাম। আমি এটা দৈনিক জনকণ্ঠ পত্রিকা থেকে তুলে ধরলাম এবং এর লিঙ্কটা আমি দিয়ে রাখলাম ডেসক্রিপশনে। আপনারা যদি কেউ এটা দেখতে চান তাহলে দেখতে পারেন। আর এই 7 দফা চুক্তি নিয়ে কারো যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে মন্তব্য করবেন। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত চাচ্ছি। কমেন্ট বক্সটি আপনার, লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত। এই 7 চুক্তির সম্পর্কে আপনার মতামতও চাচ্ছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।